কখনো কোনো বাসা অনেকদিন পরিত্যক্ত থাকার পর সে বাসাতে ওঠা উচিত না। সেদিন ফকফকে জোছনা ছিল। সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে। বন্ধুরা সব মেসেজ ছাদে উঠে আড্ডা দিচ্ছি। দীপু আমার বন্ধু, এখন বেসরকারি এক ব্যাংকে সিনিয়র অফিসার পদে আছে। চুপচাপ বসেছিল। ও সব সময়টাই চুপচাপ থাকে। তো আমরা আড্ডা দিতে দিতে ভূতের গল্প বলা শুরু করলাম। অনেক অনেক ভূতের গল্প বলি, কিন্তু ভয়টা ঠিক জমে না। গল্পগুলো সব একঘেয়ে। এর নানা মাছ আনতে গিয়ে কাকে দেখেছে, ওর দাদা রাতে হাঁটতে গিয়ে কাকে দেখেছে, এসব আর কি। নিজেকেও ভূত দেখেনি। ভূতের গল্প বলতে গিয়ে সবাই হাসাহাসি করছে। দীপু হঠাৎ বলল, একটা গল্প বলি তোদের। আমরা জিজ্ঞেস করলাম ভূতের কিনা। দীপু বলল, জানি না, বলি বুঝতে পারবি হয়তো। আমরা মনোযোগ দিলাম দীপুর গল্প শোনার জন্য। ও সাধারণত খুব একটা গল্প বলে না। যখন বলে তখন নিশ্চয়ই সিরিয়াস কোনো গল্প। এখানে বলে রাখি, দীপুর আসল নামটা এখানে নিয়ে নিই। ওর আসল নামে গল্প বলা হবে, এতে দীপুর খুব আপত্তি। গল্পটা পাবলিকলি বলা হবে, এটা ওর পছন্দ না। গল্পটা ওর অনুমতি না নিয়েই বলা। আশা করি দীপু গল্পটা পড়বে না। পড়লে ওর সাথে সম্পর্কটা কেমন হবে জানি না। যাই হোক, দীপুর জবানিতেই ওর গল্পটা বলি। আমরা তখন আমাদের নতুন কেনা ফ্ল্যাটে উঠেছি। ফ্ল্যাটটা বেশ বড়, 3টা বেডরুম, একটা ড্রয়িং আর একটা ডাইনিং। আব্বু আম্মু নিল একটা বেডরুম। আমি আর আমার ছোট ভাইকে দেওয়া হলো আব্বু আম্মুর পাশের বেডরুমটা। আর একটা রুম খালি পড়ে রইল, ওখানে কোনো গেস্ট এলে উঠতে দেওয়া হবে। আমরা বাড়িটায় ওঠার আগে বাড়িটা 1 মাসের মতো খালি পড়েছিল। তখন অনেকের কাছে শুনেছিলাম কোনো বাড়ি খালি পড়ে থাকলে নাকি ওখানে ওঠার আগে মিল্লাত পড়ে উঠতে হয়। খালি বাড়িতে নাকি খারাপ জিনিস বাসা বাঁধে। এইসব যদিও আমরা তেমন বিশ্বাস করি না, তবে বাড়িতে ওঠার পরপরই বড় করে মিল্লাত দেওয়া হলো। পুরো অ্যাপার্টমেন্টের সবাইকে মিল্লাতে দাওয়াত দেওয়া হয়েছিল। সবাই এসেছিলেন মিল্লাতে। বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেব নিজে মিল্লাত পড়িয়েছিলেন। বেশ ভালো মতোই পড়িয়েছিলেন। আমরাও নিশ্চিন্ত হয়ে রইলাম। খারাপ কিছু বাসা বাঁধলেও এখন বাসা থেকে পালিয়ে যাওয়ার কথা। বাড়িটায় উঠেছি 1 মাসের মতো হয়েছে। এক রাতে আমি পড়ছি, গড়িতে তখন 1টার মতো বাজে। তপু মানে আমার ছোট ভাই ঘুমিয়ে গেছে। পাশের রুমে আব্বু আম্মুরও ঘুম। আমিও একটু ঘুম ঘুম পাচ্ছিল। টেবিলে বসেই ঝিমুচ্ছিলাম। হঠাৎ শুনি কে যেন সামনে ড্রয়িং রুমে হাঁটছে। আব্বু আম্মু মাঝে মধ্যে ঘুম ভেঙে গেলে ড্রয়িং রুমে এসে পানি খায়। আমিও ভাবলাম হয়তো আব্বু আম্মুর মধ্যে কেউ একজন উঠেছে। আমারও তখন একটু বাথরুমে যাওয়ার দরকার, তাই আমি রুম থেকে বের হলাম। ড্রয়িং রুমটা অন্ধকার। আমার ঘর থেকে আসা আলোয় ঘরটা আবছাভাবে আলোকিত হয়ে আছে। ড্রয়িং রুমে পেরিয়ে বাথরুমে যেতে হয়। তো আমি ড্রয়িং রুমে এসেছি, ভাবলাম আব্বু আম্মু কাউকে তো দেখব। দেখি একজন হাঁটছে। অন্ধকারে আব্বু না আম্মু বুঝলাম না। লম্বা দেখে মনে হলো আব্বু। সে হেঁটে হেঁটে আমাদের সেই খালি রুমে ঢুকে পড়ল। আমার একটু অদ্ভুত লাগলেও, যদিও আব্বুর তো এত রাতে ওই রুমে ঢোকার কথা না। তাও ব্যাপারটা পাত্তা না দিয়ে বাথরুম সেরে এসে রুমে পড়ার টেবিলে বসলাম। পড়তে পড়তে জীবনের মতো এসেছে। দরজার দিকে তাকিয়েছি। হঠাৎ দেখি একটা মাথা দরজা থেকে উকি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হাসছে সে। লোকটাকে আমি চিনি না। আমি খুব জোরে একটা চিৎকার দিলাম। আমার চিৎকারে তপু তো উঠলই। পাশের রুম থেকে আব্বু আম্মু দৌড়ে আসলো। আব্বু আম্মু আসার পর আমি কি দেখেছিলাম বললাম। আব্বু আম্মু না, একদমই বিশ্বাস করলো না। বিশ্বাস না করারই কথা। 6 তলার উপরে ফ্ল্যাটটা, দরজা ভেতর থেকে লক, প্রত্যেকটি জানালা আর ব্যালকনি রেলিং দিয়ে ঘেরা। এর মধ্যে কেউ একজন ঘরে ঢুকবে কিভাবে? আমি আব্বুকে বললাম, তুমি তো পাশের রুমে গিয়েছিলে, কাউকে দেখোনি? আব্বু অবাক হয়ে বলল, আমি কখন পাশের রুমে গেলাম? আজকে তো আমি উঠিই নাই ঘুম থেকে। আব্বুর কথা শুনে সত্যি অবাক হলাম। আব্বু ঘুম থেকে ওঠেনি, আম্মু ঘুম থেকে ওঠেনি, তাহলে পাশের রুমে কাকে যেতে দেখেছিলাম আমি? আব্বু আম্মু ব্যাপারটাকে একদমই পাত্তা দিল না। তারা উপসংহার টানলো যে পড়তে পড়তে জীবনের মধ্যে আমি উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি। আমাদের পাশের বাসায় যে আন্টি ছিল তার সাথে আমার খুব খাতির হয়ে গেল। তিনি এসে একদিন একটা গল্প বললেন। আমাদের ফ্ল্যাটের যে আগের মালিক, তার বাবা একদিন ফ্ল্যাটে একা ছিল। পরদিন সকালে ফ্ল্যাটের মালিক অনেকক্ষণ ডাকাডাকি করার পরও ভেতর থেকে তার বাবা দরজা বন্ধ করে রেখেছিল। দরজা শেষে ভাঙতে হয়েছিল। ভেঙে দেখা গেল তিনি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছেন। মুখে ভীষণ আতঙ্কের ছাপ। কি দেখে যেন ভীষণ ভয় পেয়েছেন। তার শরীরে প্রাণের স্পন্দন নেই। আগের রাতে নিচতলার ফ্ল্যাটের লোকেরা নাকি শুনতে পেয়েছিল অনেক লোক একসাথে হাঁটাহাঁটি করলে যেমন শব্দ হয়, তেমন শব্দ হচ্ছিল উপরতলার ফ্ল্যাটে। অথচ ফ্ল্যাটে সে ফ্ল্যাট মালিকের বাবা ছাড়া আর কেউ থাকে না। তিনি যে কাউকে ডেকে এনেছিলেন ফ্ল্যাটে, এটারও প্রমাণ নেই। আমরা ফ্ল্যাটটায় থাকছি। একদিন তপু আমাকে বলে, ভাইয়া, আমাদের ফ্ল্যাটে আমরা ছাড়াও আর কারা যেন থাকে।
তবু খুব সিরিয়াস ধরনের ছেলে। পড়ালেখায় আমার থেকেও ভালো, সাহস আমার থেকে অনেক বেশি। আমার সাথে কখনোই ফাজলামো করে না। আমি বললাম, তুই কেমনে বুঝলি? ও বলল, কালকে রাতে বাথরুম করতে উঠেছিলাম, তখন ওই খালি রুমটা থেকে শব্দ আসছিল। অনেক মানুষ একসাথে কথা বলে যেমন একটা শব্দ আসে না, তেমন একটা শব্দ। আমার মনে তখন ওই খালি রুমটা নিয়ে একটা ভয় তৈরি হলো। এরকম ভয় আর কখনো কোনো কিছু নিয়ে হয়নি। আমার এক বন্ধু ছিল সাইদ, ওর এই জিন নিয়ে খুব আগ্রহ ছিল। ও একবার বলেছিল জিন আর মানুষ নাকি একই জায়গাতে থাকে, অর্থাৎ আপনি যে বাসাটাতে এখন আছেন, যে রুমটাতে আছেন, সেখানে এখন জিনেরাও আছে। তবে তাদের ডাইমেনশন আর আমাদের ডাইমেনশন আলাদা বলে আমরা তাদেরকে দেখতে পাই না। তবে মাঝে মাঝে এই দুই ডাইমেনশনের ইন্টারঅ্যাকশন হলেই তখন আমরা পরস্পরকে দেখতে পাই। এই জন্য এত জিন বা ভূত দেখার ঘটনা ঘটে। আমি ওর কথা শুনে হেসে ফেলেছিলাম, একদমই বিশ্বাস করি নাই। 2007-এ কয়েকটা কারফিউ এসেছিল। এমন এক কারফিউ রাতে বাবা বাড়ি আসতে পারেন নাই। অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিলেন, সন্ধ্যার সময় ফিরে আসার কথা, কিন্তু বিকেলের মধ্যে কারফিউ জারি করা হয়েছিল, তাই তিনি আর ঢাকায় ব্যাক করেননি। বাসায় আমি, আম্মা আর তপু ছিলাম। রাতে খেয়ে দিয়ে আমরা ঘুমাতে গেলাম। আম্মাও তার রুমে ঘুমাতে চলে গেলেন। মাঝরাতে কার ডাকে যেন ঘুম ভাঙল। তাকিয়ে দেখি আম্মা আমাদের বিছানার কাছে এসে ফিস ফিস করে ডাকছেন। আম্মার মুখে ভয়ে আতঙ্কে এতটুকু হয়ে গেছে, চোখে পানি। আম্মাকে এমন ভয় পাওয়া অবস্থায় আমি আর কখনোই দেখিনি। আম্মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। আম্মু বলল, বাবা, পাশের রুমে কারা যেন কথা বলছে। আমার শুনে খুব ভয় লাগলো। একটু কান পাতলাম। নিঝুম চারদিক। এই নীরবতার মাঝে কথা বলার শব্দ পাওয়া যাচ্ছে। পাশের রুমে আসলে কারা যেন কথা বলছে। আমি উঠে বললাম, চলো দেখে আসি। আম্মা যেতে রাজি হচ্ছে না, ভয় পাচ্ছে। আব্বাও নাই। আব্বা থাকলে এত ভয়ের ব্যাপার হতো না। তপুও উঠে গেছে তখন। সে বলল, চলো দেখে আসি। আমরা দুজন উঠে দরজার দিকে গেলাম। আম্মা বারবার মানা করছে। আমার কথা শুনলাম না। দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসেছি। অন্ধকার। অন্ধকার একটু চোখটা শুয়েছে। দেখি মানুষ। সেই অন্ধকার রুমের সামনে 5টা মানুষ দাঁড়িয়ে আছে। সবাই কেমন যেন উঁচু। ওরা আমাদের দিকে আগাতে শুরু করলো। আমি আর তপু ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। ঘরের বাইরে ওরা এসে দাঁড়িয়েছে। আমি, তপু আর মা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছি। হঠাৎ দরজায় বাড়ি পড়লো। বাইরের মানুষগুলো দরজায় বাড়ি দেওয়া শুরু করেছে। অনেক জোরে জোরে বাড়ি। তারা যেন দরজা ভেঙেই ফেলবে। আমরা 3জন চিৎকার করছি, বাঁচার জন্য চিৎকার। আমাদের চিৎকার যেন কেউ শুনতেই পারছে না। বাইরে বাড়ি দেওয়ার শব্দ বাড়ছে। এত জোরে বাড়ি পড়ছে দরজায়, দরজার কপাটটা নড়তে শুরু করেছে। ভেঙে পড়বে দরজা কিছুক্ষণের মধ্যেই। বাইরে কে যেন হেসে উঠল। এমন ভয়ঙ্কর গলার হাসি আর কখনোই শুনিনি। বাড়ির শব্দটা চলতে চলতে হঠাৎ শব্দটা থেমে গেল। বাইরে আর কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধতা। তারপর আমরা দরজাও খুলিনি। সারা রাত দরজা আটকে বসেছিলাম। সকালে সূর্য ওঠার পরপরই দরজা খোলা হলো। দুপুরের দিকে কারফিউ শিথিল করা হয়েছিল জুমার নামাজের জন্য। সে সময়টায় আমরা মামার বাসা চলে গিয়েছিলাম, আর ফিরিনি সে বাসায়। বাবা পরে গিয়ে আমাদের বাসার মালামাল নিয়ে এসেছিলেন। বাবাও গিয়ে দেখেছিলেন দরজার কপাট প্রায় ভাঙা। আমাদের 3 জনের পক্ষে দরজার কপাট ওভাবে ভাঙা কোনো সময় সম্ভব না। দীপু এটুকু বলেই থামলো। আর কোনো কিছু বলার নাই তার। আর কিছু বলেও নাই সে। বাসাটার লোকেশন আমরা অনেকবার জিজ্ঞেস করেছি দীপুর কাছে। দীপু কোনোদিন বলেনি। এতে অনেকে ধারণা করেছে দীপুর গল্পটা বানানো। আমারও তাই মনে করতে ইচ্ছে করে, কিন্তু দীপুর মতো সিরিয়াস ছেলে এমন একটা গল্প বানাবে কেন যেন বিশ্বাস হয় না। হয়তো এমন একটা বাসা সত্যিই আছে। ঢাকা শহরের হাজার হাজার বাড়ির মধ্যে পড়ে আছে সে বাসা। হয়তো আমি নিজেই সে বাসায় থাকি এখন, আমি জানি না। হয়তো এই গল্পটা যিনি পড়ছেন তিনি সে বাসাতেই আছেন। তিনি নিজেও জানেন না, কিছুদিন পর জানবেন। আমি শুধু জানি সেই গল্প শোনার পরে সেই রাতে আমি লাইট নিভিয়ে ঘুমাতে পারিনি।